হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। হয়তো আমাকে তোমরা কেউ চেনো না বা জানো না, বাট আজকের পর থেকে আশা করি তোমাদের কাছে নতুন নতুন স্টোরি এবং বিভিন্ন রকম রহস্যময় গল্প নিয়ে আলোচনা করব এবং তার মধ্যেই চেনা পরিচিতি হয়ে যাবে। আমার চ্যানেলের নাম গল্পগুচ্ছ, গল্পের মধ্যেই ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে। এই আশা নিয়েই ইউটিউব জার্নির ফার্স্ট ভিডিওটি আমি শুরু করলাম। আমি আগেই বলে দিই তোমাদের কাছে, যদি কোনো ভুল ত্রুটি হয় ছোট ভাই ভেবে আমাকে ক্ষমা করে দেবেন। তো যাই হোক, আমার আজকের টপিক হলো থাবা, চ্যাপ্টার 1 থাবা। গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক আর হতভম্ব হয়ে পড়লাম। দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে, তার ওপর কোথাও কোনো জনমানবের চিহ্নমাত্র নেই। হাতের ঘড়ির দিকে তাকাতেই আমি চমকে উঠলাম। রাত প্রায় 11:30 বাজে, ট্রেন মিস। তারপর ঠেলাঠেলি গোতাগুতি এড়ানোর জন্য দুটো বাস ছেড়ে দিয়েছি ঠিকই, তবে এতটা যে রাত হয়ে যাবে তা ভাবতেই পারিনি। হয়তো এতটা অবাক হতে হতো না যদি দীর্ঘ এই পথটা বাসের মধ্যে আরামে ঘুমিয়ে ঘুমিয়ে না কাটাতাম। তা যাই হোক, গৌরীপুর মোড় থেকে মিনিট 30 সাইকেল জার্নি করলেই 3-4টে ছোট গ্রাম ও একটা বিরাট নির্জন ফাঁকা মাঠ পেরিয়ে আমার গাঁয়ের দেখা মেলে। গৌরীপুর মোড় থেকে ডান হাতি রাস্তাটায় হনহনিয়ে ঢুকে পড়লাম। ইট বিছানো এই পথটাই সীতাগঞ্জ। এর সামনে দুটি শাখায় ভাগ হয়ে গেছে, আর তারই একটা ছুটে গেছে আমার গাঁয়ের দিকে। ডান হাতি রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বাঁ পাশে এক ছোট্ট বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। লোহার টিন বাঁধা সে দরজার ওপরে দেয়ালে বাংলায় মোটা মোটা অক্ষরে লেখা, সাইকেল জমা রাখা হয়। এটা বুড়ো পরেশ সেনের বাড়ি, যারা কাজকর্ম, লেখাপড়া ইত্যাদির তাগিদে গাঁ ছেড়ে শহরের দিকে, তারা প্রায় সকলেই এখানে তাদের সাইকেল আর মোটর সাইকেলগুলো জমা রেখে যায়। ভাড়া খুবই কম, সাইকেল প্রতি 5 টাকা আর মোটর সাইকেল 10 টাকা। বাড়ির টিনের দরজায় কয়েকবার সজোরে আঙুলের টোকা দিলাম, কিন্তু কোনো সাড়া মিলল না। শীতের ঠান্ডা হাওয়া দাঁতে দাঁতে কাঁপুনি ধরাচ্ছিল। মাথার মাফলারটা তাই আরও শক্ত ও কায়দা করে বেঁধে নিলাম। হাতের তালু দুটো ঘষতে ঘষতে ডাক দিলাম, কাকু দরজা খুলুন, সাইকেলটা নেব। তারপর আরও কয়েকবার আঙুলের টোকা দিলাম, তাও কোনো কাজ হলো না। খুড়তুতো এক দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি বেচারি খিদে পেটে কেঁদে কেঁদে কখন ঘুমিয়ে পড়েছে। এক বিরক্তিসূচক শব্দ করে দরজার দিকে ফিরে দাঁড়ালাম। দেখলাম ওপারে একটা কুঁজো কালো মূর্তি অন্ধকার ঠেলে দরজার দিকে এগিয়ে আসছে। কিছুটা সামনে আসতেই লোকটার হাতের হারিকেনের মৃদু আলোয় তাকে স্পষ্ট চিনতে পারলাম। হ্যাঁ, দোকানি পরেশ সেন। এতক্ষণে আশ্বস্ত হলাম, মনের অনেক দুশ্চিন্তা দূর হলো, মাথাটাও খানিকটা হালকা হলো। বুড়ো পরেশ সেন হারিকেনটা উঁচিয়ে ধরে আমার মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ও তুমি? তা এত রাত অবধি কোথায় থাকো বাপু? আমি তেমন কিছু না বলে শুধু একটু হ্যাঁ হুঁ দিয়ে তার পিছু পিছু ঘরে এসে ঢুকলাম। বুড়োর সারা শরীর কালো মোটা আরামদায়ক চাদরে ঢাকা, মাথায় মাংকি টুপি, পায়ে একজোড়া ছাল ওঠা কালো বুট আর চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমাটা। কয়েক সেকেন্ড বাদে টর্চ হাতে দরজার বাইরে বেরিয়ে এসে সাইকেলে চড়ে বসলাম, আর তৎক্ষণাৎ বাড়ির মোটা লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম। ইতিমধ্যেই হাতে 10 জোড়া গলিয়ে নিয়েছি। হঠাৎই খেয়াল করলাম কাঁপা কাঁপা ঠোঁট দুটো আমার অজান্তেই কখন গুনগুনিয়ে সুর ভাসতে শুরু করে দিয়েছে। শিশুকালে পড়া সেই লাইনটাও মনে পড়ে আওড়ে উঠলাম, ওহু আহা কেন করো, শীত লাগে তো গানটি ধরো। এভাবেই গুনগুন করতে চলল আমার অভিযান। তা প্রায় 15-20 মিনিট সেভাবেই যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়া হালকা পরিবর্তন অনুভব করলাম। ঠান্ডাটা বোধহয় এবার একটু বেশি হুল ফোটাচ্ছে। দেখলাম
অন্ধকারে ডুবে থাকা বাড়িঘর আর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তারা যেন আমাকে ঘিরে চুপিসারে কিছু ফন্দি এঁটে চলেছে। সিদ্ধাঁড়া বেয়ে ঠান্ডা কিছু একটা যেন নিচের দিকে অনবরত নেমে যেতে থাকলো। সাইকেলের প্যাডেল আমি জোরে চাপ দিলাম, কিন্তু সাইকেলটা আগের মতো টানতে পারলাম না। পা দুটো যেন ঠান্ডায় জমে যাচ্ছে। মনে হলো সাইকেলের পেছনে যেন হিমালয় পর্বতটাকে বেঁধে দিয়েছে, আর আমি কাতরে কাতরে সেটাকে টেনে নিয়ে চলেছি। ভয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেললাম। আরও একবার সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম, আর ঠিক তখনই আমার ঠান্ডা দেহের বাম কাঁধে এক হিমশীতল হাতে থাবা হেঁটে বসলো। সাথে সাথে আমি বীভৎস এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়লাম। কাঁধের সেই জায়গাটা এখনও ঠান্ডা হয়ে রয়েছে, তবে থাবাটা যেন সরে গেছে মনে হলো। কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। ঘোর মাতালের মতো পা দুটো কেঁপে চলেছে, আর গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। 2-3 বার ঢোক গিলে টিমটিমে টর্চের আলোয় চারপাশে দেখলাম। তারপর ভয়ার্থ কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে উঠলাম, কে তুমি, কি চাও? গলার আওয়াজ তো দূরের কথা, ছোটোখাটো কোনো শব্দও কানে এসে পৌঁছালো না। আমি সাইকেলটা দু হাতে চেপে ধরে আবারও একবার চিৎকার করলাম, কে তুমি, কি চাও আমার কাছে? কয়েক সেকেন্ড কোনো সাড়া নেই। তারপর হঠাৎই একসময় অমাবস্যার ঘন কালো অন্ধকার ফুঁড়ে ঠিক আমার কানের সামনে অশরীরীটা মৃদু কাঁপা আর ভয়ানক ভাঙা ভাঙা স্বরে বলে উঠল, আমি কে, কি হবে তা জেনে? সাইকেলটা চালাও, দ্রুত চালাও, তোমার কোনো ক্ষতি হবে না, অন্যথায় হে 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 তুমি শেষ। শব্দের সাথে বেরোনো তার মুখে ঠান্ডা বাতাস আমার এক কান দিয়ে ঢুকে আর এক কান ফুঁড়ে বেরিয়ে গেল, আর বিভৎস এক দুর্গন্ধে সারা গা গুলিয়ে উঠল। আমি মুখ বুঝে প্রথমে সাইকেলে চড়ে বসলাম, তারপর প্যাডেল করতে আরম্ভ করলাম। এবারও সেই একই কাণ্ড। সাইকেল টানতে গিয়ে টানতে পারলাম না, কোনো রকম গড়িয়ে চলল যা। হঠাৎই আমার বাম কাঁধের ঠিক সেই জায়গায় আর পেটের ডান দিকে আবারও তীব্র থাবার উপস্থিতি অনুভব করলাম। অশরীরীটা আমাকে দু হাতে চেপে ধরেছে। দেহের ওই স্থানের মাংসপেশি যেন জমে বরফ হয়ে গেল। এবার দেখলাম সাইকেলটা সজোরে ছুটছে। বুঝতে পারলাম না কোন দিকে ছুটে চলছি আমরা। সাইকেলটা থামানোর জন্য সজোরে ব্রেক কষলাম, তবুও থামতে পারল না। গাছপালা, ঘরবাড়ি ফুঁড়ে সাইকেল এগিয়ে যেতে থাকলো। একসময় সাইকেলটা 3 মাথা রাস্তার মোড়ে এসে দাঁড়ালো। চিনতে পারলাম না আমি সেই রাস্তা। এটাই তো সীতাগঞ্জ মোড়। মোড়ের বাম হাতি রাস্তাটায় নামতেই আর 10-15 মিনিট পথ প্রথমে পড়বে সেই ফাঁকা মাঠ, তারপরেই আমার গ্রাম। মনে পড়ল মাঠের মাঝখানের ভৌতিক শ্মশানটার কথা। কত না আজব, কত না ভয়ঙ্কর সব কাণ্ড ছোটবেলা থেকে শুনে এসেছি তাকে ঘিরে। গাঁয়ের লোকেদের বলতে শুনেছি ওই শ্মশানের গভীর অমাবস্যার রাতে নাকি সারা রাত জুড়ে চলে ভূতেদের তাণ্ডব। তারা পথিককে ভুল পথে চালিত করে মজা দেখে তাদের থলির ভেতরে থাকা খাবার দাবার, ফলমূল সবই আত্মসাৎ করে ফেলে। ঘণ্টাখানেক আগে অবধি আমি এ সকল রটনাগুলিকে এতটুকুও পাত্তা দিইনি, কিন্তু আজ এই গভীর অমাবস্যার রাতে দাঁড়িয়ে এক বীভৎস নতুন অভিজ্ঞতার শিকার হলাম। ঘটনা, রটনা আর বিশ্বাস অবিশ্বাসের মাঝে সুদৃঢ় প্রাচীরটা যেন নিমেষেই এক উন্মত্ত সাগরের ঢেউয়ে বরফের মতো গলে গেল। অবশেষে এসে পৌঁছালাম শ্মশানের রাস্তাটায়। বহুদিনের চেনা পথটা আজ যেন অচেনা ঠেকছে। কিছুক্ষণ আগে অবধি চারিদিকটা ছিল ঘন অন্ধকারে ঢাকা, কিন্তু এ পথে পৌঁছে দেখি কোথা থেকে মৃদু মৃদু সব আলো পড়ছে বড় বড় বট, অসত্য, শেওড়া গাছের চূড়াগুলিতে। কি বিভৎস গা ছমছমে সে আবহাওয়া! কোনো একদল অশরীরী অতিথির অপেক্ষায় শ্মশানে যেন সেজেগুজে বসে রয়েছে। সাইকেলের কেরিয়ার জুড়ে বিরাজমান অশরীরীটা তখন আর অতটা ভীতি সঞ্চয় করছিল না। তার ঠান্ডা হাতের থাবাটাকেও আমার দেহ মানিয়ে উঠেছিল। মনে মনে ভাবলাম, একবার এই মাঠ পেরোতে পারলে বাঁচি।
পেছনের অশরীরীটা কোথায় চলেছে, আমার সাথে সাথেই বাড়ি অবধি যাবে নাকি কে জানে। এই সকল ভাবতে ভাবতেই হঠাৎ এক জোরালো ঠেলা খেয়ে আমি সাইকেল থেকে ছিটকে রাস্তা দিয়ে গড়িয়ে পড়লাম শ্মশানের উল্টো দিকের নিচু মাঠে। মাঠের মাঝে চিত হয়ে পড়েই দেখলাম রাস্তার পাশে ঝুলে থাকা বটের ডালটা ধরে কেউ যেন হুড়মুড় করে গাছে চড়ে বসলো। এতক্ষণ সঙ্গে আসা অশরীরটাই হবে বোধহয়। তারপরই হঠাৎ শ্মশানের সমস্ত গাছপালা জুড়ে এক জোরালো আলোড়ন শুরু হলো, সাথে বিকট চিৎকার। সশস্ত্র অশরীর দাপাদাপিতেই বোধহয় গাছের ডালগুলো হুড়মুড় করে একসাথে ভেঙে পড়লো। মাঠ ঘাট সব কাঁপতে শুরু করলো, আর ঘাস বেছানো সমতল মাঠটা অজস্র ফাটলে ভরে গেল। পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর সামর্থ্য ছিল না আমার, তবু বহু কষ্টে কোনো রকম উঠে কাতরাতে কাতরাতে বাড়ি ফিরলাম। মুখ হাত পাটা ভালো করে ধুয়ে নরম বিছানায় শরীরটিকে টান টান করে মেরে দিলাম। সারা দেহে অসহ্য ব্যথা। থার্মোমিটারে দেহের তাপমাত্রা ধরা পড়ল 105 ডিগ্রি ফারেনহাইট। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম গায়ের ব্যথার বিন্দু মাত্র নেই, শরীরের তাপমাত্রাও পুরোপুরি স্বাভাবিক। কালকের ঘটনাটাও আজ অতটা দগদগে ঠেকছে না। দেখলাম আমার সাইকেলের কিছু কিছু অংশ বেঁকে গেছে। ইতিমধ্যে মা হাতে ব্যাগটা দিয়ে গেল বাজারে যাওয়ার জন্য। আমিও তৎক্ষণাৎ ব্রাশটা সেরে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম। হাটটা বসে সীতাগঞ্জ মোড়ে, সেখানেই চলেছি। সেই একই পথ। কয়েক মিনিট পর শ্মশানের রাস্তাটা এসে পৌঁছালাম। সাইকেল থামিয়ে শ্মশানটাকে ভালো করে দেখতে লাগলাম, কিন্তু সেখানে অস্বাভাবিক কিছু খুঁজে পেলাম না। গাছগুলো আগের মতোই ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, আর ঘাস বিছানো মাঠটাও রয়েছে আগের মতোই সমতল। আমি আর কিছুই ভাবতে পারলাম না, মাথাটা আবার ভার হয়ে আসতে থাকলো। শ্মশানটা ছেড়ে আসার সময় দেখি মাঠের গাছপালা, বেঁটে বেঁটে ঘাস আর লোহার চুল্লিটা আমার দিকে কেমন ঘাড় বেঁকিয়ে হেসে চলেছে। যাক, আজকের গল্প আমি এখানেই শেষ করলাম। জানি না কতটা ভালোভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পেরেছি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম। আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার এই ইউটিউব জার্নিতে আপনারা সকলেই আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ। পরবর্তী চ্যাপ্টারের জন্য একটু অপেক্ষা করুন।